আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি প্রাইম পাঠশালাতে। তো তোমরা জানো যে তোমাদের জন্য আমরা একটা ফ্রেশ একটা প্লেলিস্ট তৈরি করছি। তো সেই প্লেলিস্টের আন্ডারে আমরা কি করছি, আমরা বর্তমানে দেখছি যে কেমিস্ট্রির ষষ্ঠ অধ্যায় যেটা হলো মৌলের ধারণা এবং রাসায়নিক গণনা, সেই অধ্যায়ের উপর অলরেডি তোমরা 4টা ভিডিও পেয়েছো এবং এই 4টা ভিডিওতে আমি বিশ্বাস করি এই 4টা ভিডিও যদি তুমি সঠিকভাবে দেখো এবং প্রত্যেকটা ম্যাথ সুন্দর করে প্র্যাকটিক্যালি তুমি যদি করো তাহলে কোনো ম্যাথ তোমার আর বাধার কথা নয় এবং যে কোনো ম্যাথ তুমি খুব সহজে সংক্ষেপে এবং অল্প সময়ের ভিতরে করতে পারবে। ওকে, তাহলে আজকের ভিডিওটা কি, আমি যেহেতু বলছি যে অলরেডি আমাদের পঞ্চম অধ্যায় শেষ, ষষ্ঠ অধ্যায় শেষ হয়ে গেছে 4টা ক্লাসের মাধ্যমে, তাহলে আজকের ক্লাসটা কি? আজকের ক্লাসটা মূলত আমি বেশ কিছু কি বলা হয় বোর্ড কোশ্চেনগুলো আমি অ্যানালাইজ করছি। বোর্ড কোশ্চেনগুলো অ্যানালাইজ করে আমি 4 থেকে 5টা কোশ্চেন পাইছি, যেই কোশ্চেনগুলো আমার মনে হয়েছে যে এই কোশ্চেনগুলো যদি আমি করি, আমি কিন্তু এর আন্ডারেই সবগুলো করাইছি ক্লাসগুলো। এখন ওখানে তো ম্যাথ আমি নিজের মতো বানিয়ে অথবা অন্য জায়গা থেকে নিয়ে আমি এইগুলো ম্যাথগুলো করছি। এখন তোমাদেরকে আসলে দেখাতে চাচ্ছি বোর্ডে আসলে কোন কোশ্চেনগুলো আসে, এই কোশ্চেনগুলো আমরা আদৌ পারি কিনা, এই কোশ্চেনগুলো আমরা কি আগের ক্লাসগুলোয় করছি কিনা। অবশ্যই করছি। তো আশা করি 4টা ক্লাস করলেই অবশ্যই হবে, কিন্তু আমি তোমাকে গ্যারান্টি দিতে পারি এই একটা ক্লাস, ওই 4টা ক্লাস বাদ দিও, যদি তুমি এই একটা ক্লাসও করো অবশ্যই তোমার এই ষষ্ঠ অধ্যায়ে কোশ্চেন টাইপ কমন পড়বেই পড়বে, এটা 100% আমি তোমাদেরকে গ্যারান্টি দিতে পারি। এবং এই একটা ক্লাস যদি তুমি ঠিকঠাক করে যাও তুমি ষষ্ঠ অধ্যায়ের কোশ্চেনের অ্যান্সার করতে পারবে গ এবং ঘ নাম্বারের জন্য। এবং ক এবং খ এর জন্য আমরা আলাদা আরেকটা ডেডিকেটিভ ভিডিও বানাবো যেখানে আমরা শর্ট কোশ্চেনগুলো সব অ্যানালাইসিস করব। তো আজকের ক্লাসটা তাহলে কি, ষষ্ঠ অধ্যায় মৌল এবং মৌলের ধারণা এই অধ্যায় বা মৌল এবং রাসায়নিক গণনা এই অধ্যায়ের আজকে লাস্ট ক্লাস, এবং এই ক্লাসে আমরা কি করব, বোর্ড কোশ্চেন অ্যানালাইজ করব। তো চলো প্রথম যে কোশ্চেন, ফ্রেশ একটা কোশ্চেন নিয়ে আসছি যেটা হলো দিনাজপুর বোর্ডের কোশ্চেন। এটা হলো দিনাজপুর বোর্ডের কোশ্চেন, এটা ফ্রেশ না, বেশ ওল্ড একটা কোশ্চেন, তবে ওল্ড ইজ গোল্ড মনে রাখবে। দিনাজপুর বোর্ড 2015 সালে কোশ্চেনটা একটু পড়ি। এটা আমার বছরের কোশ্চেন, আমি 2015 সালে এসএসসি পরীক্ষা দিয়েছি যশোর বোর্ড থেকে। এটা দিনাজপুর বোর্ডের কোশ্চেন। কোশ্চেনটা কি, কোশ্চেনটা বলছে যে খেয়াল করো, বলছে 10 গ্রাম ম্যাগনেসিয়ামকে, আমি 10 গ্রাম ম্যাগনেসিয়াম নিয়েছি, ম্যাগনেসিয়ামের সাথে বলছে যে 5 গ্রাম কি বলা আছে, 10 গ্রাম ম্যাগনেসিয়ামকে বলছে 5 গ্রাম অক্সিজেনের সাথে মিক্সার করা হলো, তাহলে অক্সিজেন কতটুকু, 5 গ্রাম, 5 গ্রাম আর অক্সিজেন আছে। তোমরা যদি আমার 4 নম্বর ক্লাসটা দেখে থাকো, চতুর্থ ক্লাসে আমি 5টা বিক্রিয়া দিয়েছি, মাত্র 5টা বিক্রিয়া বলেছি। এই 5টা বিক্রিয়া যদি তোমার নখদর্পণে থাকে যে কোনো ম্যাথ এর ভিতরেই পাবা, তার ভিতরে এই বিক্রিয়াটাও ছিল। আচ্ছা, বলছে 10 গ্রাম ম্যাগনেসিয়ামের সাথে 5 গ্রাম অক্সিজেন মিশিয়ে উত্তপ্ত করা হলো এবং বলো এতে প্রত্যাশিত 15 গ্রাম, প্রত্যাশিত ছিল কি যে আমরা 15 গ্রাম উৎপাদ পাবো, 15 গ্রাম উৎপাদ পাবো। ওকে, কিন্তু প্রত্যাশিত সেই 15 গ্রাম উৎপাদ পাওয়া গেল না। কেন আমি প্রত্যাশা করছিলাম 15 গ্রাম? আমরা সহজ সরল হিসাব যে 10 গ্রাম ম্যাগনেসিয়াম আর 5 গ্রাম অক্সিজেন, এই দুইটা যোগ করলে কত হয়, 15 গ্রাম হওয়ার কথা না, দুইটা যোগ করলে 15 গ্রাম। তা আমরা এক্সপেকটেশন ছিল যে 15 গ্রাম আমরা কি পাবো, ম্যাগনেসিয়াম অক্সাইড পাবো, কিন্তু কেন পাওয়া গেল না সেটা নিয়ে আমাদের কোশ্চেন। প্রথম কোশ্চেনটা একটু খেয়াল করি, গ নাম্বার যে কোশ্চেনটা আসছিল, প্রথম কোশ্চেনটা হলো যে উদ্দীপকের ব্যবহৃত অক্সিজেনের অণুর সংখ্যা নির্ণয় করো। আমাদের প্রথম ক্লাস ছিল, একদম প্রথম ক্লাসে মৌলের ধারণা যখন আমরা পড়াইছি ওখানে আমরা এইগুলো পড়াইছি, শর্টকাট, একদম শর্টকাট দিয়ে করেছি। তাহলে আমরা এখানে লিখবো কি, একটু লিখে করে দেখাই তো। প্রথম অর্থাৎ উদ্দীপকের ব্যবহৃত অক্সিজেন অণুর সংখ্যা নির্ণয় করো। তাহলে কি কি দেওয়া আছে আগে তাই লিখি, তাহলে দেখো তো দেওয়া আছে কি দেওয়া আছে দেখো তো, অক্সিজেনের জন্য কি দেওয়া আছে দেখো তো, অক্সিজেন দেওয়া আছে 5 গ্রাম আছে, তাহলে অক্সিজেনের পরিমাণ W = কত, 5 গ্রাম, W = 5 গ্রাম। অক্সিজেনের জন্য M এর মান কত হয় বলো তো, পারমাণবিক ভর যেটা বা আণবিক ভর, এখানে অক্সিজেন যেহেতু বলছে অক্সিজেন গ্যাস, আর অক্সিজেন গ্যাস সবসময় O2 আকারে থাকে, তাহলে এটা একটা অণু, তার মানে এটা হবে কি আণবিক ভর। তাহলে M আণবিক ভর কত হবে, 32 গ্রাম। আমরা পড়াইছি ওখানে যে দ্বিপরমাণু যেগুলো থাকে, হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, সবসময় 2 ধরতে হবে, মানে 2 গুণ ধরতে হবে। আচ্ছা, 32 আসলো। এরপরে যেটা আছে যে বলছে যে এটার অণুর সংখ্যা নির্ণয় করো। কিসের সংখ্যা, অণুর সংখ্যা। আমরা মনে করি অণুর সংখ্যা, এই হুবহু এই ম্যাথটাই আমি করিয়েছি ওখানে একটা। তাহলে অণুর সংখ্যা কত হবে, অণুর সংখ্যা আমরা ধরে নিলাম NT। এখন আমাদের সূত্র কি আমরা জানি, লিখবা আমরা কি জানি দেখো তো, আমাদের একটা বের করতে হবে N, আমাকে বের করতে হবে N এর মান। হ্যাঁ, N এর মান
অনুসংখ্যা NT ইজ ইকুয়াল টু হোয়াট, N ইজ ইকুয়াল টু হোয়াট, এটা ইজ ইকুয়াল টু হোয়াট, এটা আমাকে বের করতে হবে। সূত্র কি? সূত্র হলো আমরা জানি n এর নিচে সবসময় NA বসে, মানে অ্যাভোগাড্রোর সংখ্যা, ইজ ইকুয়াল টু W আছে আমার কাছে, W এর নিচে সবসময় M বসে। দেখো এক লাইনে ম্যাথ শেষ। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? n ইজ ইকুয়াল টু কত হবে? n ইজ ইকুয়াল টু হবে W ইন্টু NA ডিভাইডেড বাই M, W ইন্টু NA ডিভাইডেড বাই M। W মান কত দেখো তো, এখানে আছে 5 গ্রাম, তাহলে 5 লিখে দিলাম। n এর মান কত? 6.023 10 টু দি পাওয়ার 23। আর নিচে M হলো কত, ভর কত দেখো তো, 32 এত টি অণু, এত টি অণু। তাহলে আমরা একটু ক্যালকুলেট করে বসাই দিই এটা, হ্যাঁ ক্যালকুলেট করে বসাই দিই। কিছু কিছু জায়গায় আমি ক্যালকুলেট না করে বসাই রাখবো, তোমরা একটু ক্যালকুলেট করে নিবা। হ্যাঁ এটা মান আসছে হলো 9.41 ইন্টু 10 টু দি পাওয়ার 22 টি অণু, 22 টি অণু। তাহলে 5 গ্রাম অক্সিজেন সমান কতটি অণু? 9.41 ইন্টু 10 টু দি পাওয়ার 22 টি অণু অক্সিজেন। আচ্ছা এই কোশ্চেনটা তো অনেক সহজ ছিল, তাহলে ঘ নাম্বার কোশ্চেনটা দেখি, এটা খুব দারুণ একটা কোশ্চেন। বলছে যে উদ্দীপকের বিক্রিয়ায় প্রত্যাশিত উৎপাদ তৈরি না হওয়ার কারণ। হুবহু এই টাইপের একটা ম্যাথ আমি করছিলাম, যেখানে ম্যাগনেসিয়াম এবং ক্লোরিন নিয়ে করছিলাম, চতুর্থ ক্লাসটা একটু দেখে নিও। দেখো এইটা এখন করি। তাহলে আগে প্রথমে আমি কি করব? বিক্রিয়াটা করব। আমরা বলছিলাম প্রথম কাজ হলো আমাদের বিক্রিয়া করা। তাহলে ম্যাগনেসিয়ামের সাথে আমরা অক্সিজেনের বিক্রিয়া করব। বিক্রিয়া করলে কি তৈরি হয় দেখো তো, ম্যাগনেসিয়াম অক্সাইড 2 অণু হবে। তাহলে এখানে একটা 2 বসাবো। খেয়াল করো আমার কাছে কি কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে ম্যাগনেসিয়াম কত গ্রাম আছে আর অক্সিজেন কত গ্রাম আছে, মানে W দেওয়া আছে, কি দেওয়া আছে, গ্রাম, ভর দেওয়া আছে। যেহেতু আমাকে ভর দেওয়া রয়েছে, আমরা এটা ভরে কনভার্ট করে নিব। M কত হয় দেখো তো, M এর মান মানে ম্যাগনেসিয়ামের মান কত হয়? ম্যাগনেসিয়াম হলো 24, দুইটা আছে, তার মানে কত হবে? 48 গ্রাম। কত গ্রাম হবে? 48। অক্সিজেন কত হবে? 32 গ্রাম। ম্যাগনেসিয়াম অক্সাইড কত হবে? এই দুইটা যোগ করলে কত হয়? 80 গ্রাম। কত হবে? 80 গ্রাম। এই প্রথম লাইনটা আমাদের জানা মান, এই লাইনটা আমাদের জানা মান, যদি তুমি বিক্রিয়াটা করতে পারো। আর বিক্রিয়া না করতে পারলে জানা মানও অজানা হয়ে যাবে। ওকে, এইটুকু আমরা জানা মান। এখন বলতে প্রত্যাশিত উৎপাদ কেন হয়নি? তার মানে হয় ম্যাগনেসিয়াম কম আছে, নাই অক্সিজেন কম আছে, যে কোনো একজন লিমিটিং হয়ে গেছে, যে কোনো একজন লিমিটিং হয়ে গেছে। মনে হয় অক্সিজেন হইতে পারে, যেটা পিছনে দেওয়া থাকে সেইটাই সাধারণত লিমিটিং হয়, তোমাকে একটু খাটাই বেশি করে। আচ্ছা আমরা এখন কি করি? তাহলে এখানে আমার ম্যাগনেসিয়াম অক্সাইড আমি পেতে চাচ্ছিলাম 15 গ্রাম, কিন্তু 15 গ্রাম কেন পেলাম না সেটা আমরা একটু নিয়ে আসবো। তাহলে দেখো তো ম্যাগনেসিয়াম আছে 10 গ্রাম, ম্যাগনেসিয়াম আছে 10 গ্রাম। প্রথমে আমি ম্যাগনেসিয়ামের সাথে কানেক্ট করলাম ম্যাগনেসিয়াম অক্সাইড। ওকে, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে 48 গ্রাম ম্যাগনেসিয়াম বিক্রিয়া করে কি তৈরি করে, কত গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করে দেখো তো, 80 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করে। তাহলে 48 গ্রাম ম্যাগনেসিয়াম বিক্রিয়া করে 80 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করতে পারে। এটা আমরা লিখতে পারি এই লাইন থেকে, এখান থেকে লিখতে পারি দেখো 48, এখানে 80। আর ম্যাগনেসিয়াম আছে কত গ্রাম আমার কাছে? 10 গ্রাম। তাহলে 10 গ্রাম ম্যাগনেসিয়াম যদি বিক্রিয়া করে তাহলে কতটুকু তৈরি হয়? 80 ইন্টু 10 ডিভাইডেড বাই কত হবে? ডিভাইডেড বাই 48 গ্রাম অফ ম্যাগনেসিয়াম অক্সাইড। তাহলে এই ম্যাগনেসিয়াম অক্সাইড 10 গ্রাম ম্যাগনেসিয়াম যদি বিক্রিয়া করে কত গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড হওয়ার কথা দেখি তো আমরা। এটা মান হয় হলো 16.67 গ্রাম, 16.67 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড। তার মানে কি, যে পরিমাণ ম্যাগনেসিয়াম আছে, এই ম্যাগনেসিয়াম যদি বিক্রিয়া করতো, ঠিকঠাক বিক্রিয়া করতো, ঠিকঠাক অক্সিজেনকে যদি পেত, তাহলে কত গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড হতো বলো তো? কত গ্রাম হতো? 16.67। তার মানে ম্যাগনেসিয়াম যথেষ্ট পরিমাণে আছে। ম্যাগনেসিয়াম কি আছে? ম্যাগনেসিয়াম ঠিকঠাক পরিমাণ আছে। জিনিসটা আরেকভাবেও করা যেতে পারতো যে 15 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করার জন্য আমার কতটুকু ম্যাগনেসিয়াম দরকার সেটা বের করলেও হইতো, একই কথা। 15 গ্রাম মানে ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করার জন্য কতটুকু ম্যাগনেসিয়াম দরকার সেটা করলে হতো। ওইটা দিয়ে আমরা এইটা করি তো, পরেরটা আমরা ওইটা দিয়ে করি, এটা করি, দেখো তো এটা করি। তাহলে আমরা যদি 15 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড পেতে চাই, তাহলে অক্সিজেন কতটুকু দরকার সেটা বের করি তো, ওইটা করলেও হবে। বা 5 গ্রাম অক্সিজেন কতটুকু ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করে সেটা বের করলেও হবে। আচ্ছা আমরা এইভাবে লিখতে পারি, দেখো তো। তাহলে ম্যাগনেসিয়ামের সাথে এখন কার করবো? অক্সিজেন একটা কানেক্ট করব, এটা ম্যাগনেসিয়াম অক্সাইডের সাথে অক্সিজেনে কানেক্ট করব। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে 80 গ্রাম মানে 80 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড পেতে হলে আমার অক্সিজেন দরকার কত? 32 গ্রাম অক্সিজেন দরকার, 32 গ্রাম অক্সিজেন দরকার। তাহলে আমি যদি 15 গ্রাম পেতে চাই, 15 গ্রাম, কত গ্রাম?
15 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড পেতে চাই, তাহলে অক্সিজেন দরকার কত, 32 × 15 ডিভাইডেড বাই 80, এইটা মান হবে। তাহলে 32 × 50 ডিভাইডেড বাই 80, এটা মান হচ্ছে 6 গ্রাম। কত গ্রাম, 6 গ্রাম অক্সিজেন। তাহলে অক্সিজেন প্রয়োজন কত আমার, অক্সিজেন প্রয়োজন কত বলো তো, এটা অক্সিজেন প্রয়োজন 6 গ্রাম, কিন্তু আমার উপরে অক্সিজেন আছে কত, অক্সিজেন আছে 5 গ্রাম। কত গ্রাম, 5 গ্রাম। তাহলে তুমি লিখতে পারো প্রত্যাশিত উৎপাদ কেন তৈরি হয় নাই, কারণ 15 গ্রাম যদি আমরা মানে 15 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড যদি আমি পেতে চাই, তাহলে এই যে 15 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড যদি আমি পেতে চাই, তাহলে আমার অক্সিজেনের পরিমাণ কত হবে, 6 গ্রাম প্রয়োজন হয়। কিন্তু উদ্দীপকে বিক্রিয়ক হিসেবে আমরা 5 গ্রাম অক্সিজেন পেয়েছি, যা 6 গ্রামের থেকে কম। দ্যাটস হয় আমার কি হয়েছে, অক্সিজেন এখানে কি হয়েছে, লিমিটিং রিএজেন্ট বা লিমিটিং বিক্রিয়ক হয়ে গেছে, এবং আমরা প্রত্যাশিত উৎপাদ পাইনি। শেষ, এরকম, এতটাই সহজ। ওকে, তারপরটা দেখি, সুন্দর একটা ম্যাথ, এটা দারুণ 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 একটা ম্যাথ। এই ম্যাথটা দেখো তোমার কোশ্চেন এসে বসে আছে, দেখো যে কোনো বোর্ডে যে কোনো সময় আসার মতো একটা কোশ্চেন। ওকে, এই কোশ্চেনটা কি বলছে দেখো তো, বলছে যে এখানে একটা দ্রবণ রয়েছে যেটা হলো 200 ml 10 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড রয়েছে, এখানে আরেকটা দ্রবণ রয়েছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড ওইটা, আর এখানে একটা দ্রবণ রয়েছে 0.5 200 ml ইথানোইক অ্যাসিড রয়েছে এখানে, হ্যাঁ সরি নাইট্রিক অ্যাসিড রয়েছে, HNO3 নাইট্রিক অ্যাসিড। এখন প্রথম কোশ্চেন যেটা বলছে যে, প্রথম কোশ্চেনটা পড়ি আমরা, বিকার দুটি দ্রবণকে একত্রিত করলে যে লবণ তৈরি হয় তার মৌলগুলার শতকরা সংযুতি নির্ণয় করো। বাবা, বিশাল বড় একটা ম্যাথ। আচ্ছা, তাহলে এই দুটা যদি আমি এক করি, কি লবণ তৈরি হয় দেখি তো, বিক্রিয়াটা এখানে করি। এখানে আছে হলো ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, আমরা জানি কি এই হাইড্রোক্সাইড হলো কি একটা ক্ষার, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড হলো একটা ক্ষার, এবং এই ক্ষারের সাথে বিক্রিয়া করা হয়েছে হলো HNO3 নাইট্রিক অ্যাসিড। নাইট্রিক অ্যাসিড এখানে দুইটা লাগবে, হ্যাঁ। এই বিক্রিয়া যদি আমরা করি, কি তৈরি হবে, লবণ আর পানি তৈরি হবে। কি তৈরি হবে, লবণ আর পানি। তাহলে এখানে তৈরি হবে ম্যাগনেসিয়াম নাইট্রেট, ম্যাগনেসিয়াম নাইট্রেট প্লাস প্লাস তৈরি হবে পানি, প্লাস 2 অণু পানি তৈরি হবে। তাহলে এখানে যেই লবণটা তৈরি হলো, এইটা হলো আমার লবণ, ম্যাগনেসিয়াম নাইট্রেট। এটাকে কি বের করতে বলছে, শতকরা সংযুতি। শতকরা সংযুতি আমরা পারি, কিভাবে পারি, এটা হলো কি আমার আণবিক ভর। আমরা বলছিলাম কি শতকরা সংযুতি নির্ণয়ের জন্য আমার কি দরকার, আণবিক ভর দরকার। এটা হলো আমার আণবিক ভর, এটা কি আণবিক ভর। এখন আণবিক ভর থেকে শতকরা সংযুতি কিভাবে নির্ণয় করা, সরি আণবিক ভর না, কেন আণবিক সংকেত, এটা হলো আমার কি আণবিক সংকেত। এখন আণবিক সংকেত থেকে কিভাবে আমরা শতকরা সংযুতি নির্ণয় করি, প্রথম কাজ হলো আণবিক ভর নির্ণয় করা। তাহলে এর আণবিক ভর কত হয় দেখি তো, আণবিক ভর, আণবিক ভর ইজ ইকুয়াল টু কত হবে, ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়ামে কত, ম্যাগনেসিয়াম 24 সরি, প্লাস নাইট্রোজেন এখানে দুইটা আছে, নাইট্রোজেন কত হয় 14 গুণ 2, আর অক্সিজেন এখানে কত আছে 3 দুগুণে 6টা মানে 16, এখানে একটা প্লাস হবে, একটু মুছে দিই ধরো, এখানে 2 আর এখানে হলো কত, আবার প্লাস দিতে ভুলে গেছি, প্লাস এখানে 16, অক্সিজেন হলো 16 আর অক্সিজেন আছে কত 6টা, 6টা। এটা হলো টোটাল ভর, এটা হলো টোটাল ভর। তাহলে ম্যাগনেসিয়ামের 24 প্লাস 28 প্লাস 16 গুণ 6 কত হচ্ছে 148, 148 গ্রাম। তাহলে এই যে আণবিক ভর আমি পেয়ে গেছি। আণবিক ভর পাইলে এখন সবার কি করব, শতকরা সংযুতি নির্ণয় করব। কিভাবে, আমরা লিখবো যে ম্যাগনেসিয়ামের শতকরা সংযুতি, ম্যাগনেসিয়ামের আমি একটা বের করবো, সবগুলো বাদ বাকি তোমরা করবা। শতকরা সংযুতি, ম্যাগনেসিয়ামের শতকরা সংযুতি কত হবে দেখি তো, ম্যাগনেসিয়ামের শতকরা সংযুতি, ম্যাগনেসিয়ামের ভর কত আছে, ম্যাগনেসিয়াম এখানে 24 গ্রাম, শুধু একটা ম্যাগনেসিয়াম আছে, ডিভাইড বাই টোটাল ভর, ডিভাইড বাই টোটাল ভর হলো 148 ইন্টু 100%, এইটা হবে ম্যাগনেসিয়ামের শতকরা সংযুতি। এখান থেকে অ্যান্সার করে ফেলতে পারবা। যদি বলি নাইট্রোজেনের শতকরা সংযুতি কত, নাইট্রোজেনের শতকরা সংযুতি কত হয় দেখি তো নাইট্রোজেনে, তাহলে নাইট্রোজেন আছে কত টোটাল দেখো তো, এইটা সে আমার নাইট্রোজেনটা না, বলো তো দুইটা নাইট্রোজেন আছে, তার মানে 14 × 2 কত হবে, 14 × 2 ইন্টু ডিভাইডেড বাই কত আসছে টোটাল ভরটা, টোটাল ভর হলো 148 ইন্টু 100%, এটা হলো নাইট্রোজেনের। অক্সিজেন এটা কত হবে
করে কমেন্ট বক্সে জানাও যে অক্সিজেনের শতকরা সঞ্চারিত কত। 16 গুণ 6 ডিভাইডেড বাই 148 ইন্টু 100%, এটা হবে অ্যান্সার। আশা করি বুঝছো। এইটার মেন ম্যাথ যেটা আছে ঘ নাম্বার ম্যাথটা, ঘ নাম্বার ম্যাথটা আমরা আরেকবার পড়ি এখান থেকে। এটা কোথায় আসছিল আমরা বললাম চিটাগাং বোর্ডে এসে 2024 সালে। এখানে কি বলছে দেখো ম্যাথটা, তাহলে প্রথমটা আমার শতকরা সঞ্চারিত হয়ে গেল। বলছে বিকার দুটির লবণকে একত্রিত করলে দ্রবণের প্রকৃতি কেমন হবে যুক্তি সহ বিশ্লেষণ করো। দারুণ দারুণ ম্যাথ এটা। তাহলে কিসের ম্যাথ? এটা হলো লিমিটিং বিক্রিয়কের ম্যাথ। এটা হলো লিমিটিং বিক্রিয়কের ম্যাথ, যে এর ভিতরে কোনটা ফুরাই যাবে আর কোনটা থাকবে। আগেই বলেছি হাইড্রোক্সাইড, ধাতব হাইড্রোক্সাইডগুলোকে বলা হয় ক্ষার। ধাতব হাইড্রোক্সাইডকে কি বলা হয়? ক্ষার। আর এইটা তো অ্যাসিড অলরেডি তোমরা জানোই, এটা হলো একটা অ্যাসিড, এটা হলো একটা অ্যাসিড। তাই অ্যাসিড আর ক্ষার আমরা যুক্ত করছি একসাথে মিশ্রণ করতেছি। মিশ্রণ করলে অ্যাসিড আর ক্ষার মিলে বিক্রিয়া করে কি তৈরি করে? লবণ আর পানি। কি তৈরি করে? লবণ আর পানি। এই লবণ আর পানি যেটা তৈরি করলো, খেয়াল করো, এই তৈরি করার সময় কোনো একটা আগে ফুরাই যাবে, ঠিক আছে? যেটা আমরা বলছিলাম লিমিটিং বিক্রিয়ক। দুইজন বিক্রিয়ক, একজন বিক্রিয়ককে ম্যাগনেসিয়াম অক্সাইড হাইড্রোক্সাইড আর একজন বিক্রিয়ককে নাইট্রিক অ্যাসিড। তো এই দুইটার ভিতরে যে আগে ফুরিয়ে যাবে সে লিমিটিং, যে লিমিটিং হয়ে যাবে সে ফুরিয়ে যাবে। আর যে অবশিষ্ট থাকবে সেটা যদি অ্যাসিড অবশিষ্ট থাকে, যদি অ্যাসিড অবশিষ্ট থাকে তাহলে আমরা বলবো দ্রবণের প্রকৃতি অ্যাসিডীয়। আর যদি ক্ষার অবশিষ্ট থাকে তাহলে আমরা বলবো দ্রবণের প্রকৃতি ক্ষারীয়। তাহলে এখন কাজ কি? কাজ হলো প্রথমে আমাদের বিক্রিয়া করা। প্রথম কাজ হলো ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের সাথে কার বিক্রিয়া করলাম? এটা HNO3, এর সাথে আমরা একটা 2 দিয়ে দিয়েছিলাম, দিয়ে ম্যাগনেসিয়াম হাইড্রেট প্লাস এখানে তৈরি করছিলাম হলো 2 অণু পানি। ওকে, এখন এখানে আমরা কি করব? ভর বসাই দিব। এখানে আমরা ভর বসাই দিব। তাহলে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডে ভর কত হয়? ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডে ভর হয় হলো 40। তাও একটু বসাই তো, 24 প্লাস, না একটু বেশি হবে, 17 গুণ 2, 24 প্লাস 17 গুণ, হ্যাঁ 58। এটা কত হচ্ছে? 58 গ্রাম। ওকে, 58 গ্রাম। এবার এইটার ভর কত হয় দেখো তো, HNO3 এর ভর কত হয়? সামনে একটা 2 আছে কিন্তু, হ্যাঁ। তাহলে এখানে হচ্ছে হলো প্লাস 122, কত আসছে এটা? 122 গ্রাম, এত গ্রাম। এটা এই দুইটা লাগবে আমাদের, ওইদিকে লাগবে না, কারণ আমাদের এর ভিতর লিমিটিং বের করতে হবে। ওকে, এইটা এই দুইটা খেয়াল করো। আরেকবার বের করে দিও, 3। ঠিক আছে, এটা আছে। এখন বলছে যে এটাকে একত্রিত করলে দ্রবণের প্রকৃতি কেমন হবে? দ্রবণের প্রকৃতি কেমন হবে খেয়াল করো তো। এটা কত গ্রাম আছে? এটা আছে 10 গ্রাম। এটা আছে কত গ্রাম? 10 গ্রাম। আর এইটা আছে কত গ্রাম? এটা কি গ্রাম আছে আদৌ? নাই। তাহলে এখান থেকে আমার আগে গ্রাম কনভার্ট করে দিতে হবে। তাহলে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড আছে কত গ্রাম? ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড আছে হলো 10 গ্রাম। এটা কত গ্রাম আছে? 10 গ্রাম। কিন্তু এইটা কত গ্রাম আছে আমরা জানি না, এটা এখন বের করব। তাহলে HNO3 নাইট্রিক অ্যাসিড। নাইট্রিক অ্যাসিডের ক্ষেত্রে কি কি দেওয়া আছে দেখো তো। দেওয়া আছে S is equal to 0.5 m, 0.5 m। দেওয়া আছে V is equal to 250 ml, 250 ml। আর কি দেওয়া আছে? নাইট্রিক অ্যাসিড মানে HNO3 এর কি m এর মান দেওয়া আছে। কি দেওয়া আছে? m। তাহলে m কত হয়? m হয় হলো 61। m কত হবে? 61। এই যে এটার অর্ধেক 61 এটা। তাহলে এখান থেকে w এর মান বের করতে হবে, খুবই সহজ। আমরা এই সূত্রটা জানি, একটা সূত্র জানি। সেই সূত্রটা কি? SMV is equal to 1000 W, বা W is equal to কি হবে? W is equal to হবে SMV divided by 1000, divided by 1000। এই হলো সূত্র। তাহলে SMV পরপর বসাই দিই সব, দেখি তো। 0.5, m এর মান হলো 61 আর v এর মান হলো 250। আর নিচে কত দেখো তো? 1000। 1000 ভাঙাচোরা করিয়ে দেখি তো, ক্যালকুলেটর একটা চাপ দিই। এটা হচ্ছে W is equal to হচ্ছে 7.625 গ্রাম। তাহলে এইটা এখন কতটুকু আছে বলো তো? এটা আর অজানা নাই, এটা কিন্তু এখন আমার জানা মান। সেটা কত? 7.625 গ্রাম, 7.625 গ্রাম। এখন এই দুইটার ভিতরে কে লিমিটিং তাই বের করতে হবে। দেখো তো, এখন এই দুইটা মানই জানা, এইটাও আছে, এটাও আছে। আর একটা মান আমরা জানি কি, এই যে কনভার্সনের মান, যে 48 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইডের জন্য
HNO3 কতটুকু দরকার, 122 গ্রাম দরকার, এটা আমরা জানি। ঠিক আছে, তাহলে আমরা একটু বসাই, তো দেখতে পাচ্ছি লিমিটিং এই হবে, তারপর আমরা বের করি। আমরা লিখতে পারি যে 58 গ্রাম অফ ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, ওকে, ইজিকল টু আমরা কি লিখব, 122 গ্রাম অফ HNO3 নাইট্রিক অ্যাসিড, HNO3 নাইট্রিক অ্যাসিড। তাহলে এ আছে কত গ্রাম, 10 গ্রাম। আমরা লিখতে পারি যে 10 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড ইজিকল টু কত হয় দেখি তো, 122 × 10 ডিভাইডেড বাই 58, এত গ্রাম অফ নাইট্রিক অ্যাসিড কত হয় দেখি তো, 122 × 10 হবে হলো 21 গ্রাম। কত গ্রাম, 21 গ্রাম। তাহলে এর 10 গ্রামের জন্য নাইট্রিক অ্যাসিড দরকার 21 গ্রাম, কিন্তু নাইট্রিক অ্যাসিড আছে কত গ্রাম, মাত্র 7 গ্রাম। তার মানে কি নাইট্রিক অ্যাসিড লিমিটিং হয়ে যাবে। নাইট্রিক অ্যাসিড প্রয়োজন ছিল 21 গ্রাম, আছে 7 গ্রাম, তাহলে অনেক আগেই শেষ হয়ে যাবে। তাহলে এখানে লিমিটিং হলো এই নাইট্রিক অ্যাসিড। তাহলে উক্ত দ্রবণে HNO3 হলো লিমিটিং বিক্রিয়ক। এটা কি হবে, লিমিটিং বিক্রিয়ক। এটা যদি লিমিটিং বিক্রিয়ক হয় তাহলে অবশিষ্ট থাকবে কে, অবশিষ্ট থাকবে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড কি ধর্মী, ক্ষারধর্মী। দ্রবণের প্রকৃতি কি হবে, দ্রবণের প্রকৃতি হবে ক্ষারীয়। কি হবে, ক্ষারীয়। ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। তাহলে প্রথম যে কাজটা করলাম আমরা কি, বিক্রিয়া করলাম, বিক্রিয়া করে গ্রামে কনভার্ট করে নিলাম, ওদেরকে মোল অনুযায়ী গ্রামে কনভার্ট করে নিলাম। ম্যাগনেসিয়াম অক্সাইড ছিল, হাইড্রোক্সাইড ছিল 10 গ্রাম, এইটার কোনো গ্রাম ছিল না, এটাকে আমরা গ্রামে এখান থেকে সূত্র দিয়ে SMB = 1000 W, এই সূত্র দিয়ে আমরা W এর মান বের করে নিলাম। এই W এখান থেকে নিয়ে লিমিটিং করলাম, এই যে লিমিটিং আমরা শিখছি, সেই লিমিটিংয়ের মাধ্যমে আমরা দেখলাম কে লিমিটিং হয়েছে, ইথানোয়িক অ্যাসিড। তাহলে ইথানোয়িক অ্যাসিড শেষ হয়ে যাবে, অবশিষ্ট থাকবে কি, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। দ্রবণের প্রকৃতি কী হবে, ক্ষারীয়। আশা করি বুঝছো। এবার একটু আসি আর একটু সামনে যাই। ওকে, এবার দেখো, এটা একটা দারুণ ম্যাথ। বলছে যে 180 ভর বিশিষ্ট কোনো একটা যৌগ, সে যৌগের নাম হলো M। ওকে, এবং M এ যদি আমি কত গ্রাম বিশ্লেষণ করছি, 6.75 গ্রাম বিশ্লেষণ করছি। বিশ্লেষণ করে 0.45 গ্রাম হাইড্রোজেন, 2.7 গ্রাম কার্বন এবং 3.6 গ্রাম অক্সিজেন পাওয়া গেছে। তাহলে আমরা কি করছি, M একটা যৌগ, একটা জৈব যৌগ, যাকে বিশ্লেষণ করে আমরা হাইড্রোজেন পেয়েছি, অক্সিজেন পেয়েছি এবং কার্বন পেয়েছি। বলছে যে যৌগটির শতকরা সংযুতি নির্ণয় করো। আমরা জানি কি শতকরা সংযুতি ইজিকল টু, আমরা একটা জিনিস লিখি তো, শতকরা সংযুতি ইজিকল টু কি লিখলাম, ইজিকল টু হবে, ধর কারো যদি শতকরা সংযুতি লিখি, তার নিজস্ব ভর, তার ভর মানে নিজস্ব ভর ডিভাইডেড বাই মোট ভর, ডিভাইডেড বাই কি হবে, মোট ভর। ওকে, তাহলে কারো যদি আমরা শতকরা সংযুতি নির্ণয় করতে চাই, তাহলে আমাদের মেন কাজ হলো কি, তার নিজস্ব ভর ডিভাইডেড বাই মোট ভর, এটা হলো শতকরা সংযুতি। এখন আমরা যদি এটাকে একটু মুছে দিই, দেখো তো, আমি বিশ্লেষণ করেছি টোটাল কতটুকু, 6.75 গ্রাম, 6.75 গ্রাম, এটা টোটালটা বিশ্লেষণ করছি। আচ্ছা, এর ভিতরে আমি হাইড্রোজেন পেয়েছি কত, তাহলে আমি যদি লিখি হাইড্রোজেনের শতকরা সংযুতি, হাইড্রোজেন পেয়েছি কত, 0.45। ওকে, এই গ্রামটা মুছে দিই, গ্রাম না লিখলে হবে। তাহলে এটা হাইড্রোজেনের শতকরা সংযুতি, হাইড্রোজেনের নিজস্ব ভর ডিভাইডেড বাই টোটাল ভর ইন্টু কত, 100%, ইন্টু 100%, এটা হবে হাইড্রোজেনের শতকরা সংযুতি। বের করে নিবা, আমরা এটা বের করি, কারণ এর পরবর্তী ম্যাথে হয়তো আমাদের এটা প্রয়োজন হতে পারে, শতকরা সংযুতি প্রয়োজন হতে পারে। 0.45 ডিভাইডেড বাই 6.75, এটা হলো 6.67% হাইড্রোজেনের শতকরা। হাইড্রোজেনের পরে কি আছে, কার্বন। তাহলে এখন কার্বনের শতকরা সংযুতি ইজিকল টু, কার্বনের নিজস্ব ভর কত দেখো তো, 2.7, টোটাল ভর কত, 6.75 ইন্টু 100%, ইন্টু 100%, এই যে এখান থেকে মান এসে যাবে, এটা মান আসবে হলো, এটা মান আসছে হলো 40%, কত পার্সেন্ট, 40%। আর লাস্টেটাকে অক্সিজেন, তাহলে অক্সিজেনের শতকরা সংযুতি ইজিকল টু কত আসবে, অক্সিজেন পেয়েছি কত, 3.6, আর টোটাল কত, 6.75 ইন্টু কত হবে, 100%, এবং এটা আসছে হলো 53.33%। এই অ্যান্সার হয়ে গেছে আমাদের। এত সহজ একটা ম্যাথ,
এটা আসছে হলো রাজশাহী বোর্ডে আসছে। কোন বোর্ডে? রাজশাহী বোর্ডে 2015 সালে করছে। পরবর্তী ম্যাথটা খেয়াল করো, বলছে যে উক্ত ভর সমূহ ব্যবহার করে এম যৌগটি আণবিক সংকেত নির্ণয় করো। তাহলে আমার কাছে এখন কি কি আছে দেখো তো আগে। হাইড্রোজেনের শতকরা সংযুতি আছে কত? 6.67%, 6.67%। কার্বনের শতকরা সংযুতি আছে 40%। অক্সিজেনের শতকরা সংযুতি আছে কত? অক্সিজেনের শতকরা সংযুতি আছে হলো 53.33%। এটা আমাদের কাছে আছে। আর কি দেওয়া আছে? আণবিক ভর। আণবিক ভর কত দেওয়া ছিল দেখো তো? আণবিক ভর হলো 180, 180। আমরা লিখে রাখি এখানে আণবিক ভর, আণবিক ভর ইজিক্যাল টু কত? 180, 180। এটা আমরা রেখে দিলাম। এবার এখান থেকে আমার কি বলছে যে আণবিক সংকেত নির্ণয় করো। কি নির্ণয় করো? আণবিক সংকেত। আমরা জানি আণবিক সংকেত নির্ণয়ের জন্য শতকরা সংযুতি দিয়ে আমরা পারবো না। শতকরা সংযুতি দিয়ে আমরা আণবিক সংকেত নির্ণয় করা সম্ভব না। তাহলে আণবিক সংকেতের জন্য দুইটা জিনিস দরকার, আণবিক ভর আর এটা হলো স্থূল সংকেত। কি সংকেত? স্থূল সংকেত। আমরা জানি শতকরা সংযুতি থেকে আমরা স্থূল সংকেত নির্ণয় করতে পারি, তাহলে সেটা নির্ণয় করে নেব। শতকরা সংযুতি থেকে স্থূল সংকেত নির্ণয় করব। সেই স্থূল সংকেত এবং এই আণবিক ভর এই দুইটাকে একসাথে মিলাই কি তৈরি করব? তৈরি করব আণবিক সংকেত। চলো আমরা এটাকে স্থূল সংকেতে রূপান্তরিত করি। তাহলে এখান থেকে এখন কি করতে হবে? এই যে পার্সেন্টেজগুলো পাইছি, এই পার্সেন্টেজ থেকে এখন আমরা লিখবো হাইড্রোজেন ইজ ইকুয়াল টু, হাইড্রোজেন ইজ ইকুয়াল, দেখো এই পার্সেন্টেজ দিয়ে আমরা কি করতে পারি? হাইড্রোজেন ইজ ইকুয়াল টু লিখতে পারি 6.67 ডিভাইডেড বাই হাইড্রোজেনের পারমাণবিক ভর কত? 1, ভাগ করলে কত হবে? 6.67, 6.67। কার্বনের জন্য কত হয়? কার্বন ইজ ইকুয়াল টু কত হয়? 40 ডিভাইডেড বাই কার্বনের পারমাণবিক ভর কত? 12। তো 12 দিয়ে যদি আমরা ভাগ করি এটা হয় 3.33। এরপর আসছে অক্সিজেন 53.33। এটাকে কত দিয়ে ভাগ করব? অক্সিজেনের পারমাণবিক ভর কত? 16, ভাগ করলে কত হবে? 3.33 হবে, 3.33। এরপরে কাজ কি? প্রথম কাজটা কি করলাম আমরা? শতকরা সংযুতিকে আমরা কি করলাম? শতকরা সংযুতিকে আণবিক ভর, পারমাণবিক ভর দিয়ে ভাগ করলাম। কি দিয়ে ভাগ করলাম? পারমাণবিক ভর, যার যার পারমাণবিক ভর দিয়ে ভাগ করলাম। এবার দেখো যে মানগুলো পাইছি, এই মানগুলোর ভিতর সব থেকে ছোট মান কত? সব থেকে ছোট মান হলো 3.33। এই ছোট মান দিয়ে সব মানকে ভাগ করব। তাহলে কত হবে দেখো তো? 6.67কে যদি 3.33 দিয়ে ভাগ করি তাহলে এখানে আসে কত? 2 আসে। মান কত আসে? 2। আচ্ছা, এবার পরেরটা দেখি তো। এটাকে 3.33কে যদি আমি 3.33 দিয়ে ভাগ করি তাহলে এখানে কত আসে? মান 1। এটা মান আসে কত? 1। অক্সিজেনের ক্ষেত্রে কত আসে দেখো তো? এটা 3.33 আছে না অক্সিজেন, ওটাকে ছোট মান কত? 3.33 দিয়ে ভাগ করবো, এখানেও মান আসে 1। তাহলে আলটিমেটলি আমি হাইড্রোজেন পাইলাম কয়টা? হাইড্রোজেন পাইলাম 2টা। কার্বন পাইলাম কয়টা? কার্বন পাইলাম 1টা। আর অক্সিজেন পেলাম 1টা। এই এখন এই 3টা মান যদি আমি বসাই দিই তাহলে আমার স্থূল সংকেত হয়ে যায়। তাহলে স্থূল সংকেত কত হবে দেখো তো? স্থূল সংকেত ইজিক্যাল টু কি হবে? কার্বন 1টা, হাইড্রোজেন 2টা, অক্সিজেন 1টা। এইটা আমার স্থূল সংকেত। এই যে স্থূল সংকেত আমরা বের করি, কিন্তু ওরা আমাকে স্থূল সংকেত বের করতে বলছে না, ওরা আমাকে বের করতে বলছে আণবিক সংকেত। তাহলে আণবিক সংকেত বের করার জন্য আমার কি কি লাগে? স্থূল সংকেত লাগে আর আণবিক ভর লাগে। তো আমার কাছে আছে, বের করে ফেলে আমরা প্রথমে কি করব? আমার স্থূল সংকেত আছে, আমি মনে করি যে আণবিক স্থূল সংকেত আছে। স্থূল সংকেত থেকে আমি কি করব? স্থূল ভর নির্ণয় করব। কি করব? স্থূল ভর। তাহলে স্থূল ভর কত হয় দেখো তো? কার্বন 12, হাইড্রোজেন 2টা আছে, তাহলে প্লাস হাইড্রোজেন 2টা আর অক্সিজেন 16। তাহলে এইটা যদি আমরা যোগ করি তাহলে আমার স্থূল ভর হয়ে যায় কত? 30। কত হয়? 30। এটা আমার স্থূল ভর আসলো। এটা আণবিক ভর থেকে আমরা কি আণবিক ভর, আর এখানে আমরা লিখবো যে আণবিক সংকেত। কি লিখবো? আণবিক সংকেত। মনে করি আণবিক সংকেত ইজিক্যাল টু, আণবিক সংকেত ইজিক্যাল টু কি হয়? স্থূল সংকেত এর সাথে n গুণ করলে আণবিক সংকেত হয়ে যায়। ছোট হাতের n দিয়ে একটা ছোট হাতের n। স্থূল সংকেতের সাথে যদি আমরা n গুণ করি, এই n এর মানটা যদি বের করতে পারি, গুণ করে দিতে পারি, তাহলে আমার আণবিক সংকেত হয়ে যায়। ওকে, আর স্থূল ভর তো আমরা বের করেই রাখছি প্রথমে। এবার লিখতে পারি যে প্রশ্ন মতে, লিখবো কি? প্রশ্ন মতে আমি কি লিখতে পারি দেখো তো? এই আণবিক সংকেত এটা ইজিক্যাল টু আণবিক ভর। তাহলে আণবিক সংকেত কত? CH2O এর সাথে n গুণ ইজিক্যাল টু কি? আণবিক ভর। আণবিক ভর কত? 180। এইটা মান। তো এখান থেকে n এর মান আমরা বের করি। তো চলো, তাহলে এইটুকুর মান স্থূল ভরের মান হলো 30। তাহলে 30 n ইজিক্যাল টু 180, বা n ইজিক্যাল টু কত হবে? এই 30 দিয়ে যদি ভাগ করি 6 হবে। n এর মান কত হবে? 6। তাহলে আণবিক সংকেত কত হয় দেখো তো? এই আণবিক সংকেত CH2O এর সাথে কত গুণ হবে?
6 গুণ হবে কত 6, তাহলে প্রত্যেকের সাথে 6 গুণ করো, কার্বন 6, হাইড্রোজেন 12 আর অক্সিজেন 6, মানে এটা হলো আমার গ্লুকোজ। এটা কার সংকেত? গ্লুকোজের সংকেত। জিনিসটা আরেকটু বোঝাই দিই, সুন্দর করে বোঝাই দিই। আমার কাছে পার্সেন্টেজ ছিল গ নাম্বার থেকে, শতকরা সংহতি। পার্সেন্টেজ থেকে আমি কি করছি? স্থূল সংকেত নির্ণয় করছি। প্রথমে কি করছি? প্রথম যেটা করছি ওর পারমাণবিক ভর দিয়ে ভাগ করছি, একটা মান আসছে। এই মানগুলোকে আমি কি করছি? ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে ভাগ করছি, 2 1 1 আসছে। তাহলে কি হবে? হাইড্রোজেন 2টা, কার্বন 1টা, অক্সিজেন 1টা। তাহলে এখান থেকে স্থূল সংকেত আসলো। স্থূল সংকেত থেকে স্থূল ভর এটা নির্ণয় করলাম। আর এখানে কি ছিল দেখো তো? এখানে ছিল আণবিক ভর, আমার আগেই দেওয়া রয়েছে। আণবিক ভর আগের কোশ্চেনেই দেওয়া রয়েছে। এখন এই আণবিক ভর আর স্থূল ভর থেকে বা স্থূল সংকেত থেকে আমি কি করেছি? এই যে আণবিক সংকেত এটা ধরে নিয়েছি, এটাকে কি করছি? আণবিক সংকেত, এই যে এই অংশটা ধরে নিয়েছি, এইটা ধরে নিয়েছি, ঠিক আছে? এটাকে আমরা আণবিক সংকেত ধরে নিয়েছি, এই যে এইটুকুকে আণবিক সংকেত ধরে নিয়েছি n গুণ করে। এখান থেকে কি করলাম? যে আণবিক সংকেত ইজিক্যাল টু আণবিক ভর, n এর মান বের করে নিলাম, n এর মান বসাই দিলেই আণবিক সংকেত চলে আসলো। এটা খুব দারুণ একটা ম্যাথ, এই ম্যাথটা আসার সম্ভাবনা আছে। তো চলো নেক্সট ম্যাথটা আমরা করে ফেলি, সবার শেষ ম্যাথ, একদম সর্বশেষ ম্যাথ। এই ম্যাথটা যে খুব বেশি ইম্পর্টেন্ট তা না, এটা একটু লেস ইম্পর্টেন্ট। তারপরে এই ম্যাথটা আমি রাখছি কারণ একটু ভিন্নধর্মী ম্যাথ, এই জন্য রাখছি। বলছে এ এবং বি পাত্রে যৌগদ্বয় মিশ্রিত করা হলে মিশ্রণে কোনটি লিমিটিং বিক্রিয়ক হবে? ওরা ডিরেক্ট চাইছে যে লিমিটিং বিক্রিয়ককে। ডিরেক্ট কি চাইছেন? লিমিটিং বিক্রিয়ককে। তো আমাদের বিক্রিয়াটা কত? এটা একটু অন্যরকম বিক্রিয়া, মানে এই বিক্রিয়া সচরাচর আসে না, এই জন্য আমি এটা আবার নিয়ে আসছি। আচ্ছা, এর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডে বিক্রিয়া করাবো। কী করবো? সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এখান থেকে কী তৈরি হবে? প্রথমে তৈরি হবে সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড এখানে 2টা দিতে হবে, এখানে 2, আর তৈরি হবে আয়রন হাইড্রোক্সাইড, FeOH2, আয়রন হাইড্রোক্সাইড। এই 2টা তৈরি হবে। এই আয়রন হাইড্রোক্সাইডের কি পড়তে পারে? এখানে অধক্ষেপ পড়ে যেতে পারে। সাধারণত এটা অধক্ষেপ বিক্রিয়ার ভিতরে আমরা দেখি, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, আমরা অধক্ষেপ বিক্রিয়া না দিই এখানে, এই বিক্রিয়াটা আমরা করলাম। বলছে লিমিটিংকে, এখানে লিমিটিংকে খুবই সহজ, খুব সহজ। সোডিয়াম হাইড্রোক্সাইডের ভর কত? সোডিয়াম হাইড্রোক্সাইডের ভর হলো 40। এটা 40, 2টা আছে, তাহলে কত হবে? 80 গ্রাম। কত গ্রাম? 80 গ্রাম। আয়রন ক্লোরাইড, আয়রন কত হয়? 56। আয়রন হলো 56 প্লাস ক্লোরিন 35.5, 2টা আছে মানে 71 হবে, 71। তাহলে এটা কত হয়? 127। তো এখান থেকে যদি আমরা কি করি? 2টা গ্রাম, দেখো তো এখানে অলরেডি আমার গ্রাম দেওয়া আছে, কত? 5.2। কি দেওয়া আছে? অলরেডি কতটুকু আছে? 5.2 গ্রাম, এত গ্রাম। মানে এর গ্রামটা আমরা বের করে নিতে পারবো না? একটু আগে একটা ম্যাথ করছি, সেই ম্যাথ দিয়ে এই যে এখান থেকে আমরা কি ওর গ্রামটা বের করতে পারবো না? অবভিয়াসলি পারবো। এখান থেকে আমরা W = কি লিখবো? W = SMV ডিভাইড বাই 1000, W = SMV বাই 1000। S এর মান কত রয়েছে দেখো তো? 0.5। M এর মান কত পাইলাম? এখানে 127। আর V কত আছে? 100 ml ডিভাইড বাই 1000, ডিভাইড বাই 1000। তাহলে কত হয় দেখি তো? 127 গুণ 100 গুণ 0.5, এটা হলো 6.35 গ্রাম, 6.35 গ্রাম। এটা তাহলে কত? 6.35 গ্রাম। এবার লিমিটিং করো, এটা লিমিটিং করো। আমরা লিখি যে 127 গ্রামের জন্য দরকার 80 গ্রাম, তাহলে 6.35 গ্রামের জন্য কত গ্রাম হয় সেটা বের করো, তাহলে অ্যান্সার হয়ে যাবে। এটা তোমরা HW, তোমাদের HW, কারণ আমি 70% করে দিয়েছি অলরেডি, 70% অলরেডি ডান। ওকে, দেখি আমরা এই লাস্ট ম্যাথটা করি, একদম শেষ ম্যাথ, সর্বশেষ ম্যাথ। এটা আসছে হলো সিলেট বোর্ডে আসছে 2024 সালে, সিলেট বোর্ডে 2024 সালে। এখানে কি বলছে দেখো তো? এই যে পাত্রটা আছে, এবার এটা কেন নিয়ে আসছে? ওই যে আমরা করাইছিলাম, যখন আমরা ঘনমাত্রা ম্যাথ করাইছি তখন তোমাদের সেমিমলার করাইছি, ডেসিমলার করাইছি, সেন্টিমলার করাইছি, মনে আছে কিনা একটু দেখাই দিই। বলছে যে এই পাত্রটা হলো একটা সেমিমলার দ্রবণ, এটা হলো কি একটা সেমিমলার দ্রবণ সালফিক অ্যাসিডের। আর এটা হলো বি পাত্র, যেটা 6 গ্রাম আছে হলো সোডিয়াম হাইড্রোক্সাইড, এবং উভয় কত ml? 200 ml, মানে 200 ml। বলছে বি পাত্রের দ্রব দ্বারা কত লিটার ডেসিমলার দ্রবণ তৈরি করা যায়? কত লিটার ডেসিমলার দ্রবণ? তাহলে বি পাত্রের দ্রব কত আছে দেখো তো? বি পাত্রে কি আছে? সোডিয়াম হাইড্রোক্সাইড। কি আছে? সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইডের ডাব্লুর মান কত বলেছে? 6 গ্রাম। কত গ্রাম? 6 গ্রাম। এম এর মান কত সোডিয়াম হাইড্রোক্সাইডের জন্য? আমরা জানি 40। কত? 40। বলছে ডেসিমোলার দ্রবণ, কি মোলার? ডেসিমোলার। ডেসি মানে কত হয় তো বলো তো? ডেসি মানে 0.1 m। ডেসিমোলার মানে 0.1 m। সেন্টিমোলার মানে কি? সেন্টিমোলার মানে হলো 0.01। সেমিমোলার মানে কি? সেমিমোলার মানে হলো 0.5 m। সেমি মানে হলো 0.5 আর ডেসি মানে 0.1। তাহলে এস এর মান কত আছে? 0.1 m। তাহলে এখান থেকে কি আমরা
কি বের করতে হবে, কত লিটার, মানে এই ভি এর মানটা বের করতে হবে। তাহলে আমরা সূত্র লিখি, সূত্র হলো কি যে SMV ইজ ইকুয়াল টু 1000 W, 1000 W বা এখান থেকে V ইজ ইকুয়াল টু কি হবে 1000 W বাই SV, 1000 W বাই SV। এটা তোমাদের হোমওয়ার্ক, কত হয় মান আমাদেরকে লিখে কমেন্ট সেকশনে জানাবা। ওকে, এটা খুব সহজ ম্যাথ, আমরা করেই দিয়েছি অলরেডি, তারপরটুকু করে জানাবা। এবারটা ঘ নাম্বার লাস্ট ম্যাথ আজকের দিনে বলছে যে সি পাত্রের দ্রবণ কোন ধরনের লিটমাসের বর্ণ পরিবর্তন করে। ঘুরে ফিরে সেই লিমিটিং, ঘুরে ফিরে কি সেই লিমিটিংই চলে আসছে। তাহলে খেয়াল করো তো, এইটা হলো সালফিউরিক অ্যাসিড, মানে এটা হলো অ্যাসিড, এটা হলো অ্যাসিডিও। আর সোডিয়াম হাইড্রোক্সাইড কি হয় বেসিক বা বেজ, এটা হলো আমার বেজ। তাহলে বেজ আর অ্যাসিডে বিক্রিয়া হয়েছে, বিক্রিয়া হয়ে নিশ্চয়ই কেউ একজন লিমিটিং হয়ে যাবে, কেউ একজন উধাও হয়ে যাবে, আর একজন অবশিষ্ট থাকবে। যে অবশিষ্ট থাকবে তার উপর নির্ভর করে আমরা বলতে পারবো এটা। বিক্রিয়াটা করি আগে, তাহলে প্রথম বিক্রিয়াটা একটু করি তো। দেখো সালফিউরিক অ্যাসিড H2SO4, সালফিউরিক অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া, সোডিয়াম হাইড্রোক্সাইড এখানে দুইটা লাগবে, হ্যাঁ সোডিয়াম হাইড্রোক্সাইড দুইটা লাগবে। বিক্রিয়া করে কি তৈরি হবে সোডিয়াম সালফেট, সোডিয়াম সালফেট প্লাস তৈরি হবে 2 অণু পানি, 2 অণু পানি। এটা তো সালফিউরিক অ্যাসিড কতটুকু, 1 মোল আছে, 1 মোল সালফিউরিক অ্যাসিড মানে কত 98 গ্রাম। সোডিয়াম হাইড্রোক্সাইড 2 মোল মানে হলো 80 গ্রাম, 80 গ্রাম। বাদ বাকি ওইদিকে আর লাগবে না, আমাদের লিমিটিং বের করতে হবে। তাহলে বিক্রিয়ক লাগবে, শুধু বিক্রিয়ক লাগবে, উৎপাদ লাগবে না। উৎপাদ থেকে আমার কিছু বের করতে বলে নাই। দেখো তো সোডিয়াম হাইড্রোক্সাইড কতটুকু আছে বলেছে, সোডিয়াম হাইড্রোক্সাইড আছে বলছে 6 গ্রাম। কত গ্রাম 6 গ্রাম। অলরেডি সোডিয়াম হাইড্রোক্সাইড আমরা জানি 6 গ্রাম আছে। সালফিউরিক অ্যাসিড আছে কতটুকু সেটা আমরা একটু বের করে নিতে এখান থেকে। সালফিউরিক অ্যাসিডের তাহলে W ইজ ইকুয়াল টু কত SMV ডিভাইডেড বাই 1000, SMV ডিভাইডেড বাই 1000। সালফিউরিক অ্যাসিডে S এর মান কত সেমিমোলার মানে 0.5, M কত সালফিউরিক অ্যাসিডে 98, V কত 200 ml, টোটাল মান বসাও ডিভাইডেড বাই 1000। তাহলে এখান থেকে কি সালফিউরিক অ্যাসিডের W পাওয়া গেল না? অবভিয়াসলি পাওয়া যাবে। এটা আসছে হলো 9.8 গ্রাম। কত গ্রাম 9.8। সালফিউরিক অ্যাসিড আছে আমার কাছে কতটুকু বলো তো 9.8 গ্রাম। এখন তো খেলা জমে গেছে, এখন খেলা জমে গেছে। কীভাবে সালফিউরিক অ্যাসিড আছে 9.8 গ্রাম আর সোডিয়াম হাইড্রোক্সাইড আছে 6 গ্রাম। এর ভিতর লিমিটিংকে সেটা আমরা বের করি। তাহলে যে কোনো একটাকে বাম দিকে রাখো আর একটাকে ডান দিকে রাখো। আমি সালফিউরিক অ্যাসিডটাকে বাম দিকে রাখি, আমি লিখতে পারি 98 গ্রাম অফ সালফিউরিক অ্যাসিড ইজ ইকুয়াল টু আমরা কতটুকু লিখতে পারি 80 গ্রাম অফ সোডিয়াম হাইড্রোক্সাইড, 80 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড। এটা আমরা লিখতে পারি। এই লাইনটা আমাদের লেখার কি আছে, কি বলা হয় আমাদের অর্ডার আছে, ঠিক আছে। আচ্ছা এখান থেকে যদি আমি লিখি 98 গ্রাম, এখানে আমার আছে কত গ্রাম টোটাল দেখো তো 9.8 গ্রাম। কত 9.8 গ্রাম অফ সালফিউরিক অ্যাসিড ইজ ইকুয়াল টু কত হবে, এটা 8 গ্রাম আসবে। দেখো কীভাবে হয় 8 × 9.8 ডিভাইডেড বাই 98, এটা আসে। তো এটাকে এটাতে কাটো 10 হয়, 10 দিয়ে এটাকে কাটো 8 হবে। তাহলে 8 গ্রাম কি হবে সোডিয়াম হাইড্রোক্সাইড হবে। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের প্রয়োজন কত বলো তো 8 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড দরকার। কিন্তু দ্রবণে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে কত গ্রাম, আছে 6 গ্রাম, আছে 6 গ্রাম। দরকার ছিল কত 8 গ্রাম, আছে 6 গ্রাম। তাহলে তো 6 গ্রাম আগেই হারাই যাবে। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড কি হবে উক্ত দ্রবণে, সোডিয়াম হাইড্রোক্সাইড কি হবে, সোডিয়াম হাইড্রোক্সাইড লিমিটিং বিক্রিয়ক হবে, লিমিটিং বিক্রিয়ক। তো সোডিয়াম হাইড্রোক্সাইড যদি লিমিটিং বিক্রিয়ক হয় অবশিষ্ট কে থাকবে, অবশিষ্ট থাকবে কে, অবশিষ্ট থাকবে সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড। এখন সালফিউরিক অ্যাসিড কি করে, অ্যাসিড কি করে বলো তো, সাদা লিটমাসকে মনে হয় হলুদ করে নাকি, নাকি অন্য কিছু। অ্যাসিড কি করে, অ্যাসিড করে কি খেয়াল করো তো, অ্যাসিড করে কি, অ্যাসিড করে কি লাল লিটমাসকে হলুদ করে নাকি, না নীল লিটমাসকে লাল করে। অ্যাসিড করে হলো নীল লিটমাসকে লাল করে দেয়, কি করে লাল করে দেয়, পিটায়ে লাল করে দেয়। আর ক্ষার কি করে, ক্ষার হলো লাল লিটমাসকে নীল করে, লাল লিটমাসকে নীল করে। এই যে তাহলে এটাকে একটু ঘোরাই দিয়েছিল, বলে নেই কিন্তু দ্রবণের প্রকৃতি কেমন হয়। সহজ হইতো দ্রবণের প্রকৃতি কেমন হয়, সালফিউরিক অ্যাসিড অবশিষ্ট থাকে, দ্রবণের প্রকৃতি অ্যাসিডীয় হয়। কিন্তু ওরা বলছে লিটমাস
লিটমাস। তাহলে লিটমাসের ব্যাপারটা জানতে হলে তোমাদের নবম অধ্যায় আছে, নবম অধ্যায়ে এই নিয়ে আরও অনেক কথা হবে। তাহলে আমরা কি জানি? আমরা জানি কি যে সালফিউরিক অ্যাসিড যেহেতু অ্যাসিডীয়, ওরা হাইড্রোজেন আয়ন দান করে এবং হাইড্রোজেন আয়ন কী করে? নীল লিটমাসকে লাল করতে পারে। আর যারা হাইড্রোক্সাইড আয়ন দান করে তারা কী করে? হাইড্রোক্সাইড আয়ন কী করতে পারে? লাল লিটমাসকে নীল করতে পারে। তো ধন্যবাদ সবাইকে। আজকের এই ক্লাস করলে আমার বিশ্বাস তোমরা 100% কমন পাবেই পাবে। তো এই ক্লাসটা তোমার বন্ধুদের সাথে শেয়ার করো এবং আমাদের ইউটিউব পেজটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো এমন ভিডিও আরও পাওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ।